মুভি রিভিউ করার প্ল্যানটা কোত্থেকে? কোনটা বেশি ফেভারিট, মার্ভেল নাকি ডিসি? সো পুষ্পা মুভিতে দেখা গেছে যে পুরা মুভিটাতে সে জাস্ট হচ্ছে মানে ম্যাক্সিমাম টাইমে সে লুঙ্গি পরে হচ্ছে অ্যাক্টিং করছে, কিন্তু কথা বলার মানুষ তো নাই। দেখা গেছে যে আমি যে You should talk to me. I would love to listen and learn from you. Sci-fi এই জন্য আমি মার্ভেলস, ডিসি এগুলো প্রচুর দেখা হয় আমার। ইরফান ভাই, আপনাকে যদি হচ্ছে কোন সুপার হিরোর কথা বলা হয় যে কোন সুপার হিরো আপনার ভালো লাগে? কাইতি, বিক্রম লিও। রাইট। কাইতিটা অনেকেই দেখে নাই। হাই, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে আমার নতুন পডকাস্ট, নাম হচ্ছে মাসুমস পডকাস্ট। আর হচ্ছে আমার সাথে আছে গেস্ট ইরফান সাজ্জাদ ভাইয়া এবং সাথে আছে হচ্ছে আয়েশা আপু। হাই। কি অবস্থা ভাই? এই তো, এন্ড কংগ্রাচুলেশন নতুন শো এর জন্য। হ্যাঁ, আমি নতুন একটা শো চালু করতে যাচ্ছি, এটা নাম হবে হচ্ছে মাসুমস পডকাস্ট। কিন্তু আপনি কি আসলে এতটা মাসুম যতটা দেখাচ্ছে আপনাকে? হ্যাঁ, সবাই তো তাই বলে। না, সবাই তাই, স্ট্র্যাটেজি। ভাই আপনার হচ্ছে মুভি আসতেছে সামনে, সেটা হচ্ছে ভয়াল। আপনি এবং হচ্ছে আয়েশা আপু দুজনেই আছেন। তো আমরা এই মুভিটা নিয়ে কথা বলবো, আমরা জাস্ট আড্ডা দিব আজকে, কথাবার্তা বলবো অল ওভার ভয়াল মুভিটা সম্পর্কে। যদি আমরা একদম ইনিশিয়ালি যদি জানতে চাই যে মানে এই মুভিটার থিমটা আসলে কিসের উপর বেস করে মুভিটা হচ্ছে। ইরফান ভাইয়ের কাছে কোয়েশ্চেন করেছি। হ্যাঁ, ইরফান ভাই আপনি শুরু করেন। ভাই আমি বলি, মাঝখান দিয়ে বলে দিল, ডিস্টার্ব করলাম আমাকে, এই জন্য আগে থেকে বলে নিলাম। আমরা জাস্ট আড্ডা দিচ্ছি। এটা হচ্ছে, আমি বলি ভয়াল প্রেক্ষাপটটা আসলে খুবই র একটা প্লট আমাদের যিনি ডিরেক্টর বিপ্লব হায়দার উনি চুজ করেছেন। একটা পাহাড়ি অঞ্চলের গল্প। আমরা মূলত পাহাড়ি অঞ্চল বলতে সিলেটের খুবই প্রত্যন্ত একটা অঞ্চলে একটা উপজেলা আছে, নাম হচ্ছে আদমপুর উপজেলা, না এটা ইউনিয়ন পরিষদ মেবি। বেসিক্যালি হয় না, এখনো বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে কিন্তু এখনো ওই যে গ্রামের যে প্রধান এবং প্রধান বেস করে হচ্ছে গ্রামের সকল নিয়ম কানুনগুলো চলে। এখনো পর্যন্ত অনেক গ্রামে কিন্তু এই ধরনের সিস্টেমগুলো রয়েছে। সো ওরকম একটা গ্রামের গল্প নিয়ে সাধারণ মানুষ নর্মালি যেভাবে জীবনযাপন করে ওখানকার মানুষের একটা লাইফস্টাইল আছে, এবং ওই গ্রামে একটা মেয়ের সাথে একটা ইনসিডেন্ট হয়ে যায়। হ্যাঁ, ওই ইনসিডেন্টের উপর বেস করে পুরো গল্পটা পুরো সিনেমা জুড়ে আসলে ঘুরতে থাকে। সো শেষ পর্যন্ত এই ইনসিডেন্টটাকে একটা থ্রিলারের মতো একটা রূপ দেওয়া হয়েছে। হ্যাঁ, সো লাস্ট পর্যন্ত আসলে আমরা রিভিল করতে পারি না যে হোয়াট ওয়াজ গোয়িং অন অল থ্রু দ্য সিনেমা। একটা সিম্পল একটা ক্রাইসিসকে বেস করে খুব দুর্দান্ত একটা থ্রিলার গল্প বলার চেষ্টা। আয়েশা আপু, হাই। এটা আপনার ফার্স্ট মুভি, রাইট? সেকেন্ড মুভি। ভয়াল মুভিটা বাদ দিয়ে আমরা হচ্ছে ওভারঅল একটু মুভি নিয়ে আমরা একটু কথাবার্তা বলি, যে হচ্ছে মানে আপনার ফেভারিট মুভি কি বা কেন? ফেভারিট মুভি তো অনেক, হ্যাঁ সে, বাট আমি লাইক আই ডোন্ট নো, আমার কাছে থ্রিলার বেস গল্পগুলো একটু বেশি টানে নাওডেজ। লাস্ট দেখলাম হচ্ছে ওই যে তামিল একটা ছবি রিলিজ হলো না, মহারাজা, বিজয় সেতুপতির। আমার আছে না যে একটা সিম্পল একটা ছবি, একটা গল্প আগাচ্ছে, কিন্তু এর মধ্যে দুইটা টাইমলাইনে, হ্যাঁ দুইটা টাইমলাইনে, এবং খুব মানে বড় কোনো অ্যাকশন কিছু নাই বা বড় কোনো ভিএফএক্স এর কোনো কিছু নাই RRR এর মতো বা বাহুবলীর মতো, বাট এত সিম্পল জিনিস কিন্তু এত দুর্দান্তভাবে এক্সিকিউটেড থ্রিলারটা, এন্ড ইন ডিটেইল। মানে এই ধরনের গল্পগুলো আমার বেশ পছন্দ। রিসেন্ট আমার ফেভারিট বলতে পারে এটাকে। আরেকটা ছবি আমার খুব পছন্দের, আন্ধাধুন, আয়ুষ্মান খুরানা। অসম্ভব পছন্দের একটা ছবি। মানে আমি জানি না, আমার মানে টেস্টের ক্রাইটেরিয়াটা একটু এই টাইপের আর কি, মানে যেখানে হচ্ছে মানে অনেক বেশি ফ্যান্টাসির মতো, মানে ফ্যান্টাসাইজ না ছবিগুলা, খুব রিয়েলিস্টিক কিন্তু ইয়েট ভেরি টেম্পটিং, মানে খুবই থ্রিলিং পুরো গল্পটা, এরকম কিছু স্টোরি বেস। স্টোরিটা খুব সুন্দর থাকে। দেখা যাচ্ছে যে খুব সিম্পল একটা স্টোরি, বাট ওদের প্রেজেন্টেশনটা এত সুন্দর যে দেখতে ভালো লাগছে। আর আপু, আপনার কোনো ফেভারিট মুভি বা কোনো ফেভারিট জনরা যেটা? ডেফিনেটলি মানে ভাইয়ের সাথে আমি একমত। আমার যখন থেকে আমি একটু সিনেমা দেখা শুরু করেছি বা বোঝা শুরু করেছি, তখন থেকে আমার থ্রিলার, সাসপেন্স, মিস্টেরিয়াস এই জিনিসগুলো ভালো লাগতো। আর ওখান থেকে হচ্ছে সাইফাই, এই জন্য আমি মার্ভেলস, ডিসি এগুলো প্রচুর দেখা হয় আমার। ভাইয়া যে দুটা মুভির কথা বললেন, ওটার সাথে আমি যদি অ্যাড করি তাহলে আমি বলবো যে ভাইয়া যে জনরা দুটাকে স্পেসিফিক্যালি টার্গেট করে বলবো, ওটার সাথে আমি বলবো যে দৃশ্যম। That was also a fantastic, fabulous movie. And আমার মনে আছে আমি যখন ইউনিভার্সিটিতে উঠি তখন বেসিক্যালি আমার হাতে ইউটিউবটা আসে। আমার মনে আছে যখন আমাদের বাসায় ওয়াইফাই কানেকশন দেওয়া হয় এবং প্রচুর ইউটিউবে আমি মুভিজ দেখা শুরু করি, তখন আমি ফাইন্ড আউট করি যে কলকাতার যে সিনেমাগুলো এতদিন দেখে আমি ওয়াও বলতাম, সেগুলো অ্যাকচুয়ালি সব রিমেক। সো যখন আমি অরিজিনালগুলো দেখা শুরু করলাম, তেলেগু বা তামিল সিনেমার, তখন আমি ওদের যে কালচারটা বলি বা ওদের যে ডায়লগ ডেলিভারি, ওদের যে স্ক্রিপ্টিং, আমি সবগুলোর প্রতি এত বেশি আমার ভালো লাগতো। ইভেন তো যেহেতু আমি নিজে, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ড্যান্সিং,
ওদের নাচের পুরো অ্যারেঞ্জমেন্টটা ইটস জাস্ট অস্ট্রাক। সো আমার কাছে এগুলো আমাকে এত টানতো যে আমি 2016 থেকে আমি হচ্ছে কি সাউথ ইন্ডিয়ানের ফ্যান। সো আমি তখন থেকে সাউথ ইন্ডিয়ানের সব কিছু ফলো করে যাই, অ্যান্ড ওদের যে কোনো জনরা, মানে ওদের হাতে লেখা যে কোনো জনরা, আই লাভ ইট। পার্সোনালি আমার ফেভারিট মুভি বললে আমি বলবো কমার্শিয়াল মুভির মধ্যে কাইথি, এটা লোকেশ কানাগার্জের ইউনিভার্সের। এখান থেকে অলরেডি 3টা মুভি রিলিজ হয়েছে, কাইথি, বিক্রম লিও। এখান থেকে বিক্রম লিও রাইট, কাইথিটা অনেকেই দেখে নাই, এবং ইউ উইল বি সারপ্রাইজ টু নো দ্যাট এই সিনেমার প্রমোশনের জন্য একটা আইটেম সং নাই, কোনো মেয়ে নাই, জাস্ট গল্পটা শুরু হয় বাবা মেয়ের স্টোরি থেকে। এক রাতের গল্প, এক রাতের মধ্যে ওই বাবাটার সাথে কি কি হয়ে যায় এবং কীভাবে সে তার মেয়ের কাছে ফাইনালি রিচ করে ভোরবেলা, এইটার গল্প। সো ইটস আ মাস্ট ওয়াচ ফিল্ম। আমি নিজে সাজেস্ট করবো, প্লিজ দেখে নিবেন দুজনকে। ওকে, কাইথি কি ওই ইউনিভার্সের মানে ফার্স্ট মুভি ছিল? এবং থিরানের যে নায়ক ছিল কার্থি, উনি হচ্ছে গিয়ে এটা প্লে করেন। আচ্ছা, আপনি একটু আগে হচ্ছে মার্ভেল ডিসির কথা বললেন, সো আমি যদি মানে কোয়েশ্চেন করি যে হচ্ছে আপনার মানে কোনটা বেশি ফেভারিট, মার্ভেল নাকি ডিসি? দুইটার দুই ধরনের টেস্ট, একটা হচ্ছে গিয়ে একটু রিয়ালিস্টিক ফ্লেভার দেয় আমাদেরকে, আর একটা পুরোপুরি কাল্পনিক। সো দুইটা দুই ধরনের মজা আমি বলবো। হ্যাঁ, দুইটাই ভালো লাগে। ফেভারিট ক্যারেক্টার বলে আমি বলতে পারবো একদম চোখ বন্ধ করে। ডিসির থেকে আমি বলবো ব্যাটম্যান, উই অল লাভ ব্যাটম্যান। আর মার্ভেল থেকে বলবো লোকি, নট ক্যাপ্টেন আমেরিকা বাট মিস্টার স্টার্ক, আই মিন আয়রন ম্যান। আচ্ছা, ওকে। লোকির সিরিজটা কি দেখা হয়েছে আপনার? হ্যাঁ, মানে দুইটা সিজনই দেখা হয়েছে? না, ফার্স্ট সিজন দেখা হয়েছে, সেকেন্ড সিজন আর দেখার সময় পাইনি। আচ্ছা, তার মানে হচ্ছে আপনার মানে সাইফাই ব্যাপারটা ভালো লাগে অনেক, রাইট? হ্যাঁ। আচ্ছা, ইরফান ভাই, আপনাকে যদি হচ্ছে কোনো সুপার হিরোর কথা বলা হয়, যে কোন সুপার হিরো আপনার ভালো লাগে? স্পাইডারম্যান। এরকম একটু দেখান ভাইয়া। That's true. দেখা যাচ্ছে কিনা? স্পাইডারম্যান। এবং ভাইয়ার গাড়ি তো এরকম একটা ছোট্ট স্পাইডারম্যানের একটা ছোট্ট একটা মডেল ছিল। স্পাইডারম্যান আমি ফার্স্ট যেগুলো ছিল যে 1 2 3 একদম ওগুলা আমার খুব ফেভারিট। হ্যাঁ, আমাদের সবারই মানে তখন থেকে আসলে আমরা তো স্পাইডারম্যানের তখন থেকে ফ্যান। মানে এটা তো লাইফে সুপারম্যানের পরে কেউ কোন একটা ক্যারেক্টার মানে উড়ে উড়ে চলে যাচ্ছে। স্পাইডারম্যান কিস, দ্যাটস দ্য মোস্ট আইকনিক সিন আই গেস, যেটা সবার ভালো লাগছে। এরকম ওয়েতে একটা রোমান্টিক ব্যাপার যদি লাইফে কখনো ঘটে, যে উপর থেকে আমি স্পাইডি কিস এরকম ভাবে থাকতে পারি। সো আমি যদিও ওই স্পাইডারম্যানটা অনেক লেটলি দেখেছি, আমার যেমন আবার স্পাইডারম্যানের ফুল সিরিজের মধ্যে অ্যামেজিং স্পাইডারম্যান আমার সব থেকে পছন্দের, বিকজ অফ ওই পিটার পার্কারটাকে না আমার খুব ভালো লাগে। ও আচ্ছা, পিটার পার্কারকে ভালো লাগে এই জন্য স্পাইডারম্যান। ওম্যান। আমি তখন ভাবতেছিলাম যে আপু যে মার্ভেল ডিসির কথা বলতেছে, ওই যে অনেকে কিন্তু সুপার হিরো প্যাচ লাগায় ফেলে, যে মার্ভেলের সুপার হিরো বলে ফেলছে ডিসিটা। হ্যাঁ, আপু মানে বোঝা গেছে যে আপু একদম ডিপ ডাউন, মানে ডিটেইল জানতেছে, রিসার্চ ভালো করি আমি। আপনার কোন প্যাটার্নের মুভি ভালো লাগে নরমালি? আমার হচ্ছে, আমি যদি ওইটা উইয়ার্ড লাগবে খুবই, সেটা হচ্ছে মানে সাইফাই টাইপের। সাইফাইয়ের মধ্যে টাইম ট্রাভেল টাইপের মুভি আমার খুব ভালো লাগে। আর আপনার ফিজিক্স খুব পছন্দের সাবজেক্ট না ভাই, এই জন্য বোঝাই যাচ্ছে। দেখতে পাচ্ছেন ভাই, সেজন্য অনেক খুশকো চুল, হ্যারি পটারের মতন গোল গোল ফ্রেমের চশমা। আগে বোঝা উচিত ছিল আমার যে আপনি অনেক ব্রিলিয়ান্ট। না, সিজিপিএ জিজ্ঞাসা করে আমি লজ্জা দিব না, বাট আমি বুঝতে পারতেছি আপনার সিজিপিএ অনেক ভালো। আমার সিজিপিএ খারাপ। আচ্ছা, একটা সময় ভালো স্টুডেন্ট ছিলাম, কোনো ব্যাপার না ভাইয়া, ইটস ওকে। মুভি নিয়ে থাকাতে ইটস ওকে ভাই, আপনার সিজিপিএ যত ভালো হোক খারাপ হোক, আপনাকে সবাই চেনে। আপনার ক্লাসের যে ফার্স্ট বয় তাকে কেউ চেনে না, এটাই রিয়ালিটি। ওকে, হ্যাঁ, আমরা যদি হচ্ছে কম্পেয়ার করতে চাই যে হচ্ছে আমরা বাংলা ইন্ডাস্ট্রির সাথে অন্য ইন্ডাস্ট্রির যে মুভিগুলা, যে আমরা কোন দিকটাতে আমরা একটু পিছায় আছি, যেটার কারণে হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে আমরা যেতে পারছি না, বা হয়তো আস্তে আস্তে যাচ্ছি, বাট আমাদের কোন দিকটাতে আসলে মানে ফোকাস করা উচিত? আমাদের মনে হয় যে আমাদের একদম রুট লেভেল থেকে ফোকাস করা উচিত। মানে বাংলাদেশে সিনেমাটা যে ইন্ডাস্ট্রি হইতে পারে, মানে এটা নিয়ে আসলে ভাবনার জায়গাটা কিন্তু গভর্নমেন্ট লেভেল থেকে আসা উচিত আমার কাছে মনে হয়। মানে এটা নিয়ে যদি গভর্নমেন্ট লেভেল থেকে ভাবনাটা না আসে, তাহলে কিন্তু বেসরকারিভাবে এটা খুবই কঠিন একটা জব। বিকজ প্রথমত হচ্ছে আমাদের সিনেমার মার্কেটটা খুব ছোট। আপনি একটা সিনেমা আসে, আপনার একটা গল্প ভাবছেন, আপনি দেখলেন এই গল্পটা ভেবে গল্পটা প্রপারলি এক্সিকিউট করতে হয়তো আপনার অ্যাটলিস্ট 2 কোটি টাকা লাগছে, যে পরিমাণ সাপোর্ট আপনার দরকার সব কিছু মিলায়। সো এখন 2 কোটি টাকা দিয়ে আপনি ছবিটা বানালেন, হ্যাঁ, এখন এই 2 কোটি আদৌ সিনেমা হল থেকে উঠে আসছে কি না এই গ্যারান্টি কিন্তু বাংলাদেশে নাই। বিকজ নর্মালি কিন্তু আমাদের সিনেমা হলটা নাই। সিনেমা হল যেহেতু নাই, তো সিনেমা হল
সিনেমার বেসিক বিজনেস তো সিনেমা হল থেকেই হওয়া উচিত না? তো সিনেমা হল থেকেই যদি টাকাটা না আসে, যদি সিনেমা হলই না থাকে, তাহলে আপনি বিজনেস আসলে করবেন কোথায়? এখন তারপরেও কিছু ভালো ছবিগুলো এখন ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করছে, অস্ট্রেলিয়া যাচ্ছে, আমেরিকা যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, সেই ক্ষেত্রে থেকে একটা রেভিনিউ আসছে। কিন্তু দিন শেষে তো সবার আগে তো আমাদের জায়গাটা তৈরি করতে হবে। সিনেমা হল না থাকেতে যেটা হলো যে সিনেমা হলে অডিয়েন্স যাচ্ছে না। মানে ব্যাপারটা কি একটা লুপ আকারে হয়ে আছে যে একদম loop। যে হচ্ছে সিনেমা হল যেহেতু নাই, ভালো লোক আসতেছে না, লোক না আসাতে হচ্ছে আপনি চাইলেও প্রডিউসার তারা হ্যাঁ, হচ্ছে অ্যাটেম্প নিতে পারছে অ্যাটেম্প নিতে পারছে না যে সে আসলে কোন ভরসা অ্যাটেম্প নিবে। সে তখন একটা সেফ বাজেটে ছবি করার চেষ্টা করে। সবসময় না, সে ফর এক্সাম্পল সবসময় তো আসলে তুফান করা সম্ভব না একটা পরিচারের পক্ষে। সেটা বছরে দুইটা হতে পারে, দুইটা হইতে পারে, কিন্তু সারা বছর কি তাহলে সিনেমা হল খালি থাকবে? সারা বছর যদি আপনি কন্টেন্ট না দেন সিনেমা হলে, অডিয়েন্স তো সিনেমা হলে আসবে না। অডিয়েন্সকে ডিফারেন্ট ফ্লেভারের কন্টেন্ট দেওয়া উচিত বলে আমি মনে করি। তো সবাই তো আসলে ভয় পায়। ভয়ের কারণটাই হচ্ছে আমি তো সিনেমা বানিয়ে ফেললাম, এখন রিলিজ দিব, অডিয়েন্স যদি না হয় তাহলে তো আমার বিজনেসটা লস। ডেফিনেটলি কেউ তো লস করতে চাইবে না। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় যে প্রথমত হচ্ছে যেহেতু এটা আমার ব্যক্তিগত মতামত, আমার কাছে মনে হয় যে যেহেতু বাংলাদেশে এখন সব কিছু মিলিয়ে অডিয়েন্স সিনেমা হলে আসার ট্রেন্ডটা একটু কম, বা মাঝখানে একটু স্টার্ট হয়েছিল বিভিন্ন সিনেমা দিয়ে, আবার পলিটিক্যাল কারণে তো আবার একটু পিছিয়ে গেল। সো এখন আবার সে আমি ধরে নিলাম যে দরদ চলছে এখন সিনেমা হলে, সামনে ভয়াল আসবে, আবার কিছু অডিয়েন্স সিনেমামুখী হবে। এখন ভয়াল আসার পর সে আপনি ধরেন আবার 6 মাস ধরেন সিনেমা নেই, তাহলে এই অডিয়েন্স যে এসে আবার একটা ব্রেক পড়ে যায়, এটা কিন্তু আমার কাছে একটা মাইনাস পয়েন্ট মনে হয়। আমার কাছে মনে হয় যে প্রতি মাসে অন্তত একটা হলো সিনেমা আসা উচিত, নতুন সিনেমা। তাহলে অডিয়েন্সের যে সিনেমা হল আসার প্র্যাকটিসটা সেটা তৈরি হবে, এবং ডিফারেন্ট কন্টেন্ট যদি আমি দিতে থাকি, তাহলে অডিয়েন্স ডিফারেন্ট কন্টেন্টের সাথে, ভালো খারাপ যেটাই হোক, অডিয়েন্স ডিফারেন্ট কন্টেন্টের সঙ্গে ইউজ টু হবে। এটাতে যেটা হবে, সিনেমার বাজেটটা আস্তে আস্তে বাড়বে। সিনেমার যখন বাজেট বাড়বে, তখন আমরা যেটা আমাদের ইনফ্রাস্ট্রাকচার যে সাপোর্টগুলো, সেই সাপোর্টগুলোতে আমরা একটু কনসেন্ট্রেট করতে পারবো। ওইটা যদি আমি টেকনিক্যাল জায়গাগুলো যদি আমি পলিশ করতে না পারি, তাহলে আপনি যতই ভালো ক্যামেরায় শ্যুট করেন, যতই ভালো সেট ডিজাইন করেন, এটা যদি আমি স্ক্রিনে দেখাতে না পারি, তাহলে কিন্তু প্রবলেম। আমাদের একটা প্রপার কালার গ্রেডিং করতে হলে আমাদের পাশের দেশে চলে যেতে হয় একটা প্রপার একটা কালার গ্রেড করার জন্য, কারণ যে সফটওয়্যার ওরা কাজ করে বা যে মেশিনারিজ ওরা কাজ করে, ওটাই আমাদের দেশে নাই। সো টেকনিক্যাল জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে আছি। হ্যাঁ, ইভেন আমি অনেস্ট জায়গা থেকে বলি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, আপনি এটা প্রপার একটা যদি একটা প্রপার ফাইট ডিপেন্ডেন্ট একটা ছবি করেন, আমার ছবিতে ফাইট নির্ভর ছবি, দুর্দান্ত একটা ফাইটিং অ্যাকশন ছবি হবে, ওই ডিরেক্টরটা তো বাংলাদেশে নাই। হয়তো আপনাকে ফাইট শেখাতে পারবে, ফাইট শেখানো একটা জিনিস, কিন্তু ওই ফাইট সিনটাকে প্রপারলি এক্সিকিউট করার যে একটা ক্যাপাবিলিটি, ওটা কজনের আছে দেশে? সো এইটা একটা প্রবলেম ভাইয়া। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে এটা প্রবলেম এই কারণে, কারণ আমাদের দেশে যেহেতু বাজেট নাই এইসব সেক্টরগুলোর জন্য, হয়তো ফাইট সিন হবে, আচ্ছা কোনো রকম একটা নিয়ে নাও না, এটার জন্য এত টাকা খরচ করার কি আছে, বিষয়টা এরকম দাঁড়ায় যায়। সো বিষয়টা আসলে তা না। আপনি যখন ফাইট করছেন, ফাইটটাও কিন্তু ইটসেলফ এ সিনেমা, ওটা সিনেমাটা ইম্পর্টেন্ট অংশ। সো এই জায়গাগুলোতে যেহেতু বাজেটের একটা ঘাটতি ঘটে যায় একটা সময় গিয়ে, তখন কিন্তু জিনিসটা দাঁড়ায় না। একটা ভালো ফাইট ডিজাইন করতে গেলেও দেখা যায় পাশের দেশ থেকে একজন ডিরেক্টর নিয়ে আসতে হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে এই টেকনিক্যাল সাইডগুলো একটু ডেভেলপ করা খুব জরুরি, কারণ আমার কাছে দেশে প্রচুর মেধাবী ডিরেক্টর আছেন, প্রচুর ট্যালেন্টেড পার্সন আছেন, যারা আসলে এগুলো খুব ইজিলি করতে পারেন। জাস্ট এটা পেট্রোনাইজ দরকার। আপনাকে যদি টাকা না দেওয়া হয়, আপনি আসলে করবেন কীভাবে? সো এই জায়গাগুলো আমার কাছে সেজন্য গোড়া থেকে আসলে জিনিসটা হয়ে আসতে হবে। এই পুরো ব্যাপারটার সলিউশন করতে চাই, আমাদের আসলে মানে কোন দিক শুরু থেকে আমার মনে হয় যে আপাতত সলিউশনের একটাই জায়গা, অল্প অল্প। আমার কথা হলো যে প্রত্যেকটা ছবির বাজেট 5 কোটি হতে হবে তেমনটা না। আমি একটু বাজেট নির্ভর গল্প করি। ফর এক্সাম্পল, যে বাজেটটা হবে রিস্ক ফ্রি একটা প্রডিউসারের জন্য, কথার কথা, আমি ধরে নিলাম যদি আমি একটা গল্প ভাবলাম, যে গল্পটা উইদিন 1,20-30 লাখে আমার পক্ষে করা সম্ভব। সো ফাইন, এটা হচ্ছে অ্যাচিভেবল বাজেট, যেটা আমি সিনেমা হল, স্পন্সার্স, দেশের বাইরে রিলিজ মিনে আমি তুলে আনা সম্ভব, যে কোনো আর্টিস্টের দিয়ে যদি আমি ছবিটা করি। তাহলে এই ধরনের কিছু কন্টেন্ট যদি রেগুলার বেসিসে হয়, হালকা মানে এই ধরনের ছবিগুলো আসলে দিয়ে সিনেমা হলে কন্টেন্ট দিয়ে ভরে দেওয়া উচিত আমার কাছে মনে হয়। তাহলে অডিয়েন্স সিনেমা হলে আসার প্র্যাকটিসটা শুরু হয়ে যাবে। আর অডিয়েন্স যখন আসতে থাকবে, এর মধ্যে 2-1টা ছবি তো দেখা গেল হচ্ছে কিছু হিট হয়ে গেল, আর কিছু সুপার হিট হয়ে গেল। পরাণের মতো, পরাণ কিন্তু খুব বড় বাজেটের ছবি না, কিন্তু এটা মানুষ খুব দুর্দান্তভাবে অ্যাকসেপ্ট করেছিল, এবং প্রায় কয়েকটা সপ্তাহ কিন্তু পরাণই চলেছে সিনেমা হলে। সো প্রডিউসার যখন তার টাকাটা প্রফিট সব ব্যাক পাবে, তখন সেটা প্রডিউসার একটা বুস্টেড আপ হবে, আর্টিস্টের জন্য খুব পজিটিভ একটা দিক, এবং অডিয়েন্সের জন্য একটা ভালো দিক, যে না ফাইন, লেটস সি, আমি তো এবার পরাণ দেখলাম, নেক্সট দেখে একটা ছবি আসছে ভয়াল, দেখতে যাই কী হয়, দেখি বাংলাদেশের ছবি তো গ্রো করছে।
সো আমার কাছে মনে হয় যে এই ধরনের অ্যাটলিস্ট বাজেট ফ্রেন্ডলি সিনেমা দিয়ে আমাদের সিনেমা হলে আপাতত কন্টেন্ট দিয়ে রেগুলেটর রাখা উচিত, যাতে অডিয়েন্স সিনেমা হলে আসে, তাহলে বাকিটুকু আস্তে 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 মনে হয় ডেভেলপ হবে। এটা আমার একটা ছোট মাথায় একটা একটা ব্যাপার আমার মনে হয় যে বাংলাদেশের প্রডিউসাররা যদি আরেকটু স্মার্ট হয়, স্মার্ট বলতে যে হচ্ছে কেউ যখন একটা গল্প পিচ করলো, যে একটা ডিফারেন্ট টাইপের একটা গল্প, তাকে বললো যে আমি এই গল্পটা নিয়ে আমি হচ্ছে একটা মুভি বানাতে চাই। অনেক সময় দেখা গেছে অনেক প্রডিউসাররা একসেপ্ট করতে চায় না, যে না এই টাইপের ডিফারেন্ট টাইপের গল্প যদি না চলে। সো সে দেখা গেছে ওই আগের ফর্মুলেটেড, আগের ফর্মুলেটেড ওই টাইপের মুভি দেখলেই সে হচ্ছে প্রডিউস করতেছে। সো তারা যদি হচ্ছে একটু এই ব্যাপারগুলো ডিফারেন্ট টাইপের গল্পগুলোতে হচ্ছে একটু প্রডিউস করার কথা ভাবে, এটাও অনেক বড় একটা ইম্পর্টেন্ট ইস্যু। এই যে ডিফারেন্ট গল্পগুলা এই কাউকে না কাউকে এই জায়গাটা ব্রেক করতেই হবে। যদি না হয় তাহলে ওই একই ফর্মুলার যদি জিনিস আসতে থাকে, তাহলে ওই আর্টিস্টের জন্য খারাপ, সিনেমার জন্য তো অবশ্যই খারাপই। রিসেন্টলি একটা মুভি ট্রেলার রিলিজ হয়েছে, সেটা হচ্ছে পুষ্পা 2। আমি জানি না আপনারা হচ্ছে ট্রেলার দেখেন না দেখেন, আগের মুভিটা হয়তো দেখা হয়েছে পুষ্পা মুভিটা। সো পুষ্পা মুভিতে দেখা গেছে যে পুরা মুভিটাতে সে জাস্ট হচ্ছে মানে ম্যাক্সিমাম টাইমে সে লুঙ্গি পরে হচ্ছে অ্যাক্টিং করছে, এবং তার ফেস যদি আপনি দেখেন যে রোদে পোড়া একটা ফেস, তারপর চুলগুলা উস্কো খুস্কো, তারপর হচ্ছে খুশকি পড়তেছে। কিন্তু বাংলাদেশের কোন মুভিতে কি এরকম কি কল্পনা করা যায় যে হচ্ছে একজন হিরো সে হচ্ছে এইরকম নর্মাল? ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে ডিফারেন্ট কন্টেন্টগুলো হিট করে যাচ্ছে, ওদের যে এক্সিকিউশনটা, বিশেষ করে নায়কের যে ক্যারেক্টারটা এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো কিন্তু একটা সিনেমায় অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে। কিন্তু হ্যাঁ দেখা গেছে পুরোটা টাইম যে সে এরকম করে আছে আর এই যে একটা অ্যাটিটিউড করলো, এইটাতেই সিনেমা চলে গেল আর কি। সো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে বলে আমি মনে করি। সে আমার নেক্সট একটা সিনেমা আসতেছে, সিনেমাটার নাম আলী। আচ্ছা, আমি ওকে কিছু গ্লিমস দেখাইছিলাম, এবং আমার চ্যালেঞ্জ ছিল যে মানুষ যাতে আমাকে না চেনে, হ্যাঁ অ্যাবসলিউটলি যাতে না চেনে। এবং আলী ক্যারেক্টারটা বোবা, তার মধ্যে কিছু অটিজম আছে, সে পুরো সিনেমা আমি সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলেছি। হ্যাঁ, সো ইট ওয়াজ এ ভেরি এক্সপেরিমেন্টাল ওয়ার্ক। বাংলা সিনেমায় কখনো এরকম হয় নাই যে পুরো সিনেমায় যে সেন্ট্রাল কাজ তার কোনো ডায়লগ নাই, যা ডায়লগ আছে সবই হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজে, এবং ইটস এ প্রপার কমার্শিয়াল মুভি। এটা একটা ডিফারেন্ট অ্যাটেম্প, দেখা যাক অডিয়েন্স এটাকে কীভাবে নেয়। সো আমার কাছে মনে হয় যে আপনি যেটা বললেন, হ্যাঁ কল্পনা করা উচিত ডিফারেন্ট ক্যারেক্টারে নায়কদেরকে বা নায়িকাদেরকে, তাহলে কি হবে, মানুষ ডিফারেন্ট গল্প পাবে। কারণ একভাবে মানুষও যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড অনেক ধরনের কন্টেন্ট দেখছে, একই ধরনের কন্টেন্ট একই ধরনের ফর্মুলেটেড জিনিস দেখতে দেখতে তো অডিয়েন্সেরও বোর লেগে যাওয়ার কথা। আমার অবজারভেশনটা আবার ডিফারেন্ট। আপনার কোয়েশ্চেন যেটা আপনি করলেন, আমি যদি আল্লু অর্জুনের ক্যারিয়ার গ্রাফের দিকে তাকাই, প্রথম যেহেতু সে উনি এমন একটা ফ্যামিলিতে বিলং করেন যে ফ্যামিলিটা আসলে ওনাদের ইন্ডাস্ট্রির অনেক বড় একটা ফ্যামিলিদের একজন, এবং তারাও প্রচুর সিনেমা প্রডিউস করে। তো সেখান থেকে উনি যখন ওনার ফার্স্ট সিনেমা কিন্তু সুপার ফ্লপ ছিল, ওনার সেকেন্ড সিনেমা আর থার্ড সিনেমা যে হিট হয়, ক্যারেক্টারটা সবার পছন্দ হয়ে যায় বানি। অ্যান্ড এরপর থেকে কিন্তু আল্লু অর্জুনকে আমরা সবাই বানি, মানে যারা আল্লু ভক্ত তারা সবাই কিন্তু তাকে বানি নামেই চিনি। এরপরে তার যতগুলো সিনেমা আসে প্রত্যেকটা কিন্তু খুবই হিরোইক, এবং তাকে কিন্তু সাউথে এই ব্যাপারটার প্রচলন আছে যে প্রত্যেকটা হিরোকে এক একটা আলাদা একটা নাম দেওয়া হয়। যেমন রাম পোথেনিকে দেওয়া হয় দ্য এনার্জেটিক স্টার, সেরকম আল্লু অর্জুনের হচ্ছে দ্য স্টাইলিশ স্টার। সো স্টাইলিশ কেন বলা হয়েছে? বিকজ অফ তার প্রত্যেকটা সিনেমাতে সে তার হেয়ার, তার লুকস, তার আউটফিট, এভরিথিং নিয়ে সে একটা স্টাইলিশ একটা লুক নিয়ে সে ব্যাক করে। এবং যেহেতু উনি খুবই একজন মানে ফাইন ডান্সার, সো তার ডান্সের স্টেপসগুলোতেও না কিছু একটা নতুনত্ব থাকে, যেটা অ্যাকচুয়ালি একটা টাইমে যে খুব পপুলারিটি পেয়ে যায়। তো যখন একটা মানুষকে আমি প্রতি বছর একবার বা দুইবার এরকম একটা হিরোইক লুকে দেখছি, এবং যার ক্যারিয়ার গ্রাফ এক যুগেরও অধিক সময়, এখন এসে তিনি যদি হিরোই থাকতে চায়, তাহলে আমার মনে হয় তার ক্যারিয়ারটা, এটা আমার অবজারভেশন, শাহরুখ খানের মতো কোনো একটা টাইমে যে এরকম থেকে এরকম হয়ে যাবে। সো আল্লু অর্জুন হি ইজ আ ভেরি স্মার্ট পারসন, যে তার ক্যারিয়ার গ্রাফটাকে, তার ক্যারিয়ার স্ক্র্যাচ অবস্থায় উনি যদি এখানে থেকে থাকেন, উনি আস্তে আস্তে এটাকে উঠিয়েছেন, এবং একটা টাইমে ওঠার পর উনি এখন নিজেকে ভাঙছেন, নিজেকে এখন ভাঙছেন, উনি বিভিন্ন ক্যারেক্টার নিয়ে উনি এখন প্লে করছেন। লাইক পুষ্পা কিন্তু সেটার একটা ফার্স্ট ধাপ, যে পুষ্পাতে ওনাকে আমরা কোনো হিরোইক লুকে দেখি নাই, এরকম একটা কাঁধ উঁচু, পান খাচ্ছে, তারপর পুরো তামাটে ফেস। এর আগেও তাকে আমরা কার্লি হেয়ারে দেখি, ট্রায়াঙ্গেল একটা লাভ স্টোরি ছিল, ওখানে আমরা তাকে কার্লি হেয়ারে দেখি, বাট এখানকার কার্লি হেয়ারটা একদমই ডিফারেন্ট ছিল, এবং এখানে পুরো মুখ ভর্তি দাড়ি, র ল্যাঙ্গুয়েজে কথা বলছে, একদমই পশ ক্লাসি স্টাইলে সে কথা বলছেন না, বা আরবান ভঙ্গিতে কথা বলছেন না, একদমই রুরাল ভাবে কথা বলছেন, এবং তার প্রেমটাও ওরকম আকারেই দেখানো হয়েছে। এইভাবে আমাদের দেশে এই মুহূর্তে যদি আমাকে বলা হয়, আমি বলবো এই ব্যাপারটা একমাত্র শাকিব খানকে নিয়ে চোখ বন্ধ করে যে কোনো প্রডিউসার এটা করতে চাবেন, বিকজ অফ তার
ক্যারিয়ারের বয়স ২৬ বছর। সো ওনার হিরোইক Experience লুকে অনেক, না ওনার হিরোইক লুকে ওনাকে ওনার অডিয়েন্স দেখে ফেলেছেন। সো আচ্ছা। এখন উনি যত ও, ক্যারেক্টার হ্যাঁ। প্লে করবে লাইক তুফানে যেরকম ওনাকে হিরোইক লুকে একটা অংশে দেখিয়েছে, আরেকটা অংশে কিন্তু পুরো একটা গ্যাংস্টার। সো এটার জন্য ওনার হিরোইক যে লুকটা ছিল তার থেকে বেশি কিন্তু গ্যাংস্টার লুকটা প্রশংসিত হয়েছে। সো নাও দিস ক্যান ডু বাই আওয়ার মেগাস্টার সাকিব খান, যিনি হচ্ছে গিয়ে বিভিন্ন ক্যারেক্টার এখন প্লে করতে পারবেন। ওনাকে নিয়ে যখন এটা সবাই অভ্যস্ত হয়ে যাবেন তখন কিন্তু একটার পর একজন সিয়াম আহমেদ, একজন আরিফিন শুভ, একজন ইরফান সাজ্জাদ এবং আরও যারা আমাদের সিনেমার আছেন, রোশান ভাইয়া, আরও অনেকে আছেন, সরি এই মুহূর্তে আমার সবার নাম মনে পড়ছে না, সবাইকে নিয়ে তখন না প্রডিউসার এই সাহসটা করতে পারবেন যে হ্যাঁ আমার গল্পের নায়ককে কেউ শুধুমাত্র নায়ক লুকেই দেখতে চায় না, তাকে এর বাইরেও আমার দর্শকরা গ্রহণ করছেন। সো এটা আমার রিসার্চ আমাকে এটা বলে যে একজন হিরোর ক্ষেত্রে তার ক্যারিয়ারের অভিজ্ঞতা এবং তার প্রথম ১২ বছরের তিনি যে কাজ করেছেন ওইটা অ্যাকচুয়ালি অনেক ইম্পর্টেন্ট। ওইটার উপর আসলে তার পরের ১২ বছর ডিপেন্ড করে। যেমন আপনি খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে শাহরুখ খান জিরো সিনেমাটা যখন করলেন ইটস এ ফ্যান্টাস্টিক মুভি, কিন্তু জিরো সিনেমাতে কিন্তু ওনাকে অনেকে আমরা নিতে পারি নাই বিকজ অফ কেন ওনাকে কেন এরকম কেন তো আগলিভাবে ওনাকে রিপ্রেজেন্ট করা হবে। বাট অ্যাট দ্য সেম টাইম বেশ অনেক বছরের ব্যবধানে উনি যখন জাওয়ানে একটা বুড়ো একটা লুক নিয়ে আসলেন, ওল্ড এজ একটা লুক নিয়ে আসলেন, ওই লুকটাই কিন্তু সব থেকে হাইপে ছিল। সো দিস ইজ দ্য বেসিক্যালি গেম যে একজন, এটা ছেলেদের হাতে থাকে, আমার মনে হয় যে মেল ক্যান ডু দ্যাট। মেল আর্টিস্ট যারা থাকেন তারা যদি এই প্রপার প্ল্যানিংটা যদি তার ক্যারিয়ার শুরুতে করে নিতে পারেন একটা টাইমে, যে এটাই তাকে অনেক হেল্প করে বিভিন্ন ক্যারেক্টার প্লে করতে, রাদার দ্যান প্রথম থেকেই সব ক্যারেক্টার প্লে করে। আমি বলছি না যে ওটা ওয়ার্ক করে না, বাট ওটা সাউথে আমি অনেক বেশি ওয়ার্ক হতে দেখেছি, লাইক ফর ধানুষ, যাকে আমি শুরু থেকে এরকম র ক্যারেক্টারই প্লে করতে দেখেছি। সো আমাদের এখানে আই গেস এখনও ওই অ্যাকসেপ্টেন্সিটা আসে নাই, টাইম লাগবে। আই থিঙ্ক অলরেডি চালু হয়েছে, মানে আমরা একটু করে প্র্যাকটিস চালু আমরা হয়েছে। ঢুকছি আস্তে আস্তে। এক্স্যাক্টলি যেমন জঙ্গলিতে তো আমরা দেখলাম সিয়াম ভাইকে, অভ্যস্ত করার দায়িত্বটা কিন্তু আমাদের রাইট। সেটাই আমরা আস্তে আস্তে অভ্যস্ত হচ্ছি। আই হোপ যেহেতু প্র্যাকটিস চালু হচ্ছে আমরা আশা করতে পারি যে কয়েক সাকিব বছরে ভাইয়ের ক্ষেত্রে যেমন ২৬ বছর লেগেছে, ধরলাম সাকিব ভাইয়ের পর শুভ ভাইকে ধরা হয়, সো শুভ ভাইয়ার হয়তো বা সেটা সেট করতে ১৫ বছর লাগবে কথার কথা, সিয়াম ভাইয়ের হয়তো বা আরও কম বছর লাগবে, ইরফান ভাইয়ের হয়তো বা আরও কম বছর লাগবে। সো তারপর যে আসবে দেখা যাবে যে সে শুরুতেই ক্যারেক্টার প্লে করছে, ক্যারেক্টার আর্টিস্ট না, ক্যারেক্টার প্লে করছে, একটা লুক টুক এভরিথিং দিয়ে, কোনো হিরোইক লুকে সে আসে নাই, অ্যান্ড ওটাই দর্শক পছন্দ করবে, ওভাবেই মানুষ নেবে। হ্যাঁ মানে ওটাই বললাম যে যেহেতু প্র্যাকটিসটা চালু হয়ে যাচ্ছে তখন হচ্ছে নতুন এসে হচ্ছে দেখা গেছে মানে প্র্যাকটিসটা হয়ে গেলে তখন চ্যালেঞ্জটা নিতে পারবে ইজিলি, সহজে। ওটিটি নিয়ে যদি আমরা একটু কথা বলতে চাই, যে আপু তো মনে হয় ওটিটিতে কাজ করা হয়েছে রাইট? আমি আপনার একটা সিরিজ দেখছিলাম, সেটা হচ্ছে কন্ট্রাক্টে আপনি ছিলেন রাইট? তারপর হচ্ছে রিসেন্টলি, আমি যদিও রিসেন্টটা দেখি না, যে ফ্রেন্ডজি নামের, ওটা কি রিলিজ হয়ে গেছে? রিলিজ হয়ে গেছে ২০ তারিখে। ওকে, আমরা যদি ওটিটি নিয়ে কথা বলতে চাই, যে হচ্ছে ওটিটির ভবিষ্যৎ বাংলাদেশে কেমন হতে পারে বা কোন দিকে যাচ্ছে আপনার মনে হয়? আপনি যেহেতু কাজ করছেন। যাচ্ছে এখন পর্যন্ত ঠিকঠাক, বাট ভবিষ্যৎ কোন দিকে যাবে এটা বলাটা মুশকিল, কারণ এটার পেছনে তো আসলে অনেক টাইম দিতে হয়, অনেক এফোর্ট, বাজেটের অনেক ইস্যুস আছে। সো এটা অ্যাকচুয়ালি যারা পেছনে আছেন, প্রত্যেকটা ওটিটি চ্যানেলের পেছনে যারা আছেন, তারা আসলে ভালো বলতে পারবেন যে ওনাদের মিশনটা কি আর ভিশনটা কি। কারণ নেটফ্লিক্সের সুবিধা কি, নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমের এগুলো না ওয়ার্ল্ড ওয়াইড অ্যাক্সেসিবল, বাট আমাদের যেগুলো সেগুলো তো শুধুমাত্র বাংলাদেশের মধ্যে, বা বাইরের থেকে দেখলেও না কতজন আর আছে যে বাইরের একটা দেশে, সে ফর আমেরিকা কানাডার থেকে কেউ একজন আমার এখানকার দেশীয় প্ল্যাটফর্ম যেটা যেমন চরকি, বিঞ্জ, বায়োস্কোপ এগুলো দেখছে, খুব একটা না। সো এটার জন্য আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে 50-50 চান্স, যেটা ফ্লারিশও করতে পারে, আবার আরও কয়েক বছর স্টে করার পর হয়তো বা বিলীনও হয়ে যেতে পারে। লাইক বায়োস্কোপের যেমন কাজ আমরা ওরকম দেখি না, এরকম ছোটোখাটো আরও কিছু ওটিটি প্ল্যাটফর্ম শুরু হয়েছিল যেগুলো আসলে কিছু 2-3টা কন্টেন্ট দেওয়ার পর তারাও মানে এখন আর নেই মার্কেটে। সো এরকম হতে পারে, কন্টিনিউ রাখাটাই আসলে হ্যাঁ, এটার পিছনে অনেক প্ল্যানিং দরকার, প্রপার প্ল্যানিং, প্রমোশন, এভরিথিং, মানে কোনো কিছুই তো আসলে প্ল্যান ছাড়া হয় না। সো ওই জায়গার থেকে আমার কাছে মনে হয় যে যদি এটাকে মোটামুটি সনি লিভের মতন করেও যদি আমাদের দেশীয় প্ল্যাটফর্মগুলোকে দাঁড় করানো যায়,
তাহলে আমরা ভাবতে পারি যে হ্যাঁ এটার ফিউচারটা অনেক ব্রাইট, প্রাইমের মতনও করে যদি আমরা দাঁড় করাতে পারি তাহলে, বাট ইট উইল টেক টাইম, কিন্তু এফোর্ট দিলে আই গেস, যদি আমরা প্রতিদিন এটার পেছনে যদি টাইম দেওয়া হয় তাহলে আই গেস অবশ্যই পসিবল। একটা মুভি রিলিজ হচ্ছে হলে, ওই মুভিটাকেই হচ্ছে পরবর্তীতে একটা সময় পর হচ্ছে ওটিটিতে রিলিজ দেওয়া হচ্ছে Worldwide. এবং ভালো পরিমাণ হচ্ছে ভিউয়ার তারা পাচ্ছে এবং হচ্ছে ভালো, সো এটাও একটা গুড সাইন যে হচ্ছে ওটিটিটা কন্টিনিউ রাখার জন্য। ইন ফিউচার মুভিতেই থাকার ইচ্ছা নাকি হচ্ছে অন্য আশেপাশের ব্যাপারগুলো এক্সপ্লোর করার ইচ্ছা? না, আমার লাস্ট 2 years ধরে আমি একটু নাটক আমার কম, যদি আমি গত 10 বছর ধরেই নাটকের সঙ্গে জড়িত। সো এরপরে কয়েক বছর আগে আমার একটু মানে আমার কাজে একটু গ্যাপ হয়ে যায় আর কি, আমার পারিবারিক কারণে। সো ওই গ্যাপ থেকে যখন আবার কাজে ফিরি আমি আসলে তখন থেকেই আসলে খুব আগে যে রেশিওতে বা যে স্কেলে কাজ করতাম ওইভাবে নাটকের কাজ করা হয় নাই, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি মুভিতে মুভ করতে চাই। অ্যান্ড মুভি এমন একটা জিনিস, এটা তো এমনটা না যে আপনি চাইলেই করতে পারেন, এটার জন্য আসলে প্ল্যানিং দরকার, গল্প নিয়ে বসা, ডিরেক্টরের সঙ্গে বসা, সবার সাথে আপনার প্রপার প্ল্যান করে আপনি সিনেমাটাতে যেতে পারছেন কি না। সো এটা অনেক লম্বা একটা জার্নি। সো এখন এই স্টেজে এসে আমার মনে হয় যে এমন কিছু করতে চাই যে জিনিসটা মানুষ আসলে মনে রাখবে। সো মুভি ইজ সাচ এ থিং যেটাতে যদি আপনি সাকসেসফুলি কোনো একটা কন্টেন্ট দিতে পারেন, এটা মানুষ অনেক দিন মনে রাখে। আর নাটক যেটা হলো যে নাটক অনেক ভালো ভালো নাটক হয়, কিন্তু হয় কি এত কোয়ান্টিটির নাটক হয় এখন, এত পরিমাণে শুটিং হয়, তো সেই কারণে দেখা যায় কি মানুষ আসলে এটা একটা যায় তো একটা আসে, একটা যায় তো একটা আসে, স্পেসিফিক আমার মনে রাখার জায়গাটা আসলে খুব কম। আর আরেকটা জিনিস হচ্ছে অ্যাজ এন অভিনেতা আমি আসলে ডেফিনেটলি আমিও চাইবো যে একটা ক্যারেক্টার নিয়ে এক্সপ্লোর করতে, সময় নিয়ে একটা প্রপারভাবে একটা ক্যারেক্টারকে এক্সিকিউট করতে, যে সুযোগটা নাটকে ডেফিনেটলি অনেকাংশে কম। মানে নাটকও কিন্তু অনেক সময় খুব ভালো ভালো সিনেমার গল্প বলে দেওয়া হচ্ছে, কিন্তু সেটা দেখা যায় হচ্ছে খুব অল্প দিনে শ্যুট করা লাগে, তো প্রপারলি শ্যুটটা হয়তো হয় না। সো এটা একটা নাটকের অনেক বড় একটা বাধা আর কি। সো আমার কাছে মনে হলো যে বেশ কিছুদিন ধরে, যে লাস্ট কয়েক বছর ধরে, যে অনেক বছর তো করলাম, এবার আমি কিছু ডিফারেন্ট কিছু করি। লাইফে আর কতদিন বাঁচবো তো জানি না, বাট আছে না যে ডিফারেন্ট কিছু কাজ করে মানুষের মধ্যে আসলে জায়গাটা আমি করে নিতে চাই। তো সেই ক্ষেত্রে আমার কাছে সবসময় মনে হয়েছে সিনেমা ইজ এ থিং যেটা আসলে অনেক বছর ধরে রয়ে যাবে। সো এখন আমি অনেক বেশি কনসেন্ট্রেশন মুভিতে দিচ্ছি, এখন হোপিং ফর দ্য বেস্ট। পাশাপাশি নাটক করার কি প্ল্যান আছে নাকি জাস্ট হচ্ছে মুভি নিয়ে থাকার ইচ্ছে? আমি অলমোস্ট নাটকের সংখ্যা আমার খুবই কম এখন। মানে লাইক আগে যেখানে মাসে মাসে প্রায় 5-6টা 7টা নাটক করা হতো, এখন হার্ডলি একটা বা কোনো মাসে করছিই না। সো অলমোস্ট অফ নাটক এখন আমার। আপনাকেও যদি আমি মানে সেম ব্যাপারটা আস্ক করতে চাই যে কোন ইন্ডাস্ট্রিতে আপনার এক্সপ্লোর করার ইচ্ছা, যে মুভিতেই বেশি থাকা অথবা ওটিটি অথবা নাটকের দিকে? আমি খুব ক্যালকুলেটিভ একটা মানুষ, সো আমার ক্যালকুলেশন আমাকে বলে যে নাটকে না আসলে 3টা প্ল্যাটফর্মের 3 ধরনের মজা আছে। প্রথম কথা, নাটক আমার একটা মাধ্যম যেটা দিয়ে আমি খুব তাড়াতাড়ি আমি দর্শকের কাছে পৌঁছাতে পারবো, এবং দর্শকটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ দিন শেষে আমি কাদের জন্য কাজ করছি, আমার কাজটা যাতে দেখা হয়, দেখছেন কারা, দর্শকরা। সো সেখানে আমার নাটকে কাজ করতে আমি একটা দিক থেকে মজা পাচ্ছি বা আনন্দ পাচ্ছি যে ওটার ফিডব্যাকটা আমি সাথে সাথে পেয়ে যাচ্ছি। যেহেতু শুরুটা সাথে সাথে বসলে বলো মেইন কথাই আসলে মেইন পয়েন্ট আসলে আমি খুব ক্যালকুলেটিভ ভাই, নাটকের টাকা আছে নাটক করবো শেষ, এত হিসাব নিকেশে কিছু না। না আচ্ছা, সেকেন্ডলি যেটা আই ক্যান ফিল ইট, ইটস ফাইন। থ্যাংক ইউ, ইউ শুড ফিল ইট বিকজ 10 ইয়ার্স আপনি তো অনেক অনেক টাকা কামাইছেন। আর কত ভাই, এবার একটু প্রডিউসিং এ আসেন ভাই, নাটক প্রডিউসিং এর ক্ষেত্রে আসেন। ওকে, আর ওটিটিটা দিয়ে যেহেতু আমার শুরু হয়েছিল, একটা নাটক করার পরই আসলে ওটিটিতে টানা 3 বছর আমি পরপর আমার দেখা গেছে প্রতি বছর 2 থেকে 3টা কন্টেন্ট রিলিজ হয়েছে। ওটিটিতে কাজ করতে যে আমার যেটা মনে হয়েছে যে ওটিটিতে একটা স্পেসিফিক ক্যারেক্টারের সাথে আমি দেখা যাচ্ছে যে যেদিন থেকে স্ক্রিপ্টটা হাতে পাচ্ছি সেদিন থেকে আমার শুটিংটা শেষ হওয়া পর্যন্ত বা ডাবিংটা দেওয়া পর্যন্ত আমি টাইম দিতে পারছি, আমি শুধুমাত্র ওইটার দিকে ফোকাসড। সো যখনই আমাকে ওটিটিতে মানুষ দেখতো, খুব অল্প সময়ের জন্য হয়তো বা আমি আছি, কিন্তু মানুষটা মাথায় রাখতো। এবং আমার এটা খুব মজা লাগে যে অনসাম্বল কাস্টিংয়ের মধ্যে আমাকে ওই ছোট্ট একটা পোর্শনে দেখো মানুষ মনে রেখেছে, এবং এই সেম ফিডব্যাকটা আমি পেয়েছি আমার 3টা সিরিজ থেকে। কন্ট্রাক্ট আমার ফার্স্ট সিরিজ, আমার কাইজার থেকে, এবং সর্বশেষ মার্কিউলিস থেকে। সো এরপর থেকে না আমার কাছে মনে হয় যে ওটিটিতে এটা একটা আমার জন্য এটা একটা আমাকে কিক দেয় যে কীভাবে নিজেকে মেমোরেবল করে রাখা যায়। সো আমার নিজের সাথে একটা নিজের কম্পিটিশন করার সুযোগ আমার তৈরি হয় ওটিটিতে কাজ করার সময়। আর সিনেমার কথা যদি বলি, ইটস আ বিগ স্ক্রিন, বিগ ক্যানভাস, ছোট্ট একটা ভুলও অনেক বড় করে চোখে পড়বে।
সো এটার পেছনে আসলে প্রিপারেশনের জন্য অনেক সময় দিতে হয়, নট অনলি মি বাট অলসো দ্য হোল টিম। সো এটার পেছনে প্রত্যেকটা জিনিসকে না, মানে ছোটো ছোটো জিনিসগুলোকেও না অনেক প্রায়োরিটি দিতে হয়, যাতে করে বড় ক্যানভাসে যাতে সেটা চোখে দেখতে খারাপ না লাগে। সো সেই দিক থেকে আমি বলবো যে নাটকে কাজ করতে আমার ভালো লাগে, ওটিটি সিনেমাতে কাজ করতেও ভালো লাগে, কিন্তু সিনেমাতে পুরোপুরি মনোনিবেশ করার মতন দক্ষ শিল্পী আমি এখনও হইনি। সেটার জন্য আমার নাটকটা আরও কিছু বছর কন্টিনিউ করা উচিত। সোশ্যাল মিডিয়াতে কেমন সময় দেওয়া হয়? ভাইয়া প্রচুর সময় দেয়, তো হাতে সময়ই সময়। না, আমি নাটক করছে না এখন, হাতে প্রচুর সময়। এটা একটা রিজন, এটা একটা কথা, এটার পয়েন্ট। বিকজ হচ্ছে যখন কাজে থাকি, মানে আমি সত্যি কথা বলতে খুব সোশ্যাল মিডিয়া ফ্রিক না। মানে এটা আমার অনেক বড় অভিযোগ অনেকের কাছ থেকে, আমার সারাউন্ডিং যারা আছে সবার কাছ থেকে। কিন্তু এটা কিন্তু একটা গুড সাইনও যে হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড হয়ে গেলে আবার কিন্তু সমস্যা। এই এখন বিষয়টা হচ্ছে কি ভাইয়া, মানে হয়তো আপনি ফিল করবেন এখন মিডিয়াটা বা এখন যেটা সমাজ বলেন কিংবা হোয়াট এভার সোসাইটি বলেন বা আমাদের ইন্ডাস্ট্রি বলেন, সব কিছু এখন সোশ্যাল মিডিয়ার উপরেই। এখন ফেসবুকও হচ্ছে এত খারাপ, আপনি কয়েকদিন যদি ফেসবুকে না থাকেন, ফেসবুক কিন্তু আপনার রিচটা ডাউন করে দিচ্ছে। মানে ও আছে না, ও তো আর আপনার পার্সোনালিটি জাজ করতেছে না, ও জাজ করতেছে হচ্ছে ইউ আর নট গিভিং কন্টেন্ট। ফেসবুক আপনার এই রিচ ডাউন করে দিচ্ছে, আর আপনার যখন রিচ ডাউন করে দিচ্ছে, ব্র্যান্ড তখন আপনাকে নিয়ে আর ভাবছে না, ও তো রিচ নাই, আচ্ছা বাদ দাও ওকে। একদম অ্যাবসলিউট কথা বলতেছি। প্রোডিউসার এবং প্রোডিউসার হতে শুরু করে বিশেষ করে নাটক তো অনেক বেশি হচ্ছে সোশ্যাল মিডিয়া নির্ভর। আপনার যদি ফ্যান ফলোয়ার না থাকে, আপনি যদি এঙ্গেজমেন্ট আপনার না থাকে, তাহলে এবং আপনার যদি ভিউজ না থাকে, আপনি যত এঙ্গেজমেন্ট তত আপনার ভিউজেস। আপনার যদি ভিউজেস না থাকে, আপনি তো আসলে যত ভালো অ্যাক্টর হন যেটা হন, আপনাকে ভালো ভালো বড় যারা ইউটিউব চ্যানেল আছে বা যারা ইনভেস্টর আছে, তারা আপনাকে চিন্তা করতেছে না, না ভাই ওর ভিউজ কম, আমাকে বাদ দাও। সো এটা একটা অনেক বড় ইম্প্যাক্ট পড়ে। সো আপনি যদি নাটক করেন, তাহলে এখানে সোশ্যাল মিডিয়া আপনার থাকাটা খুবই জরুরি। কারণ আপনার যদি ভিউজেস না হয়, তাহলে ইউ আর নট গানা বি, কী বলবো, মানে মাথায় আনবেন আপনাকে। সো সেই জায়গা থেকে এটা একটা অনেক বড় একটা জিনিস। বাট আমি তারপরে বরাবরই সোশ্যাল মিডিয়া ফ্রিক ছিলাম না কখনো, বাট আমি এখন একটা স্ট্যান্ডার্ড জায়গায় আছি আর কি, টাইমটা দিই। ব্যাপারটা আসলে আমরা যদি হচ্ছে মানে মান নিয়ে চিন্তা করি, যে ভিউজ দেখা গেছে একটা নাটক মানে মান ভালো, দ্যাট ডাজন্ট মিন যে অলওয়েজ তার ভিউজ বেশি হবে। সো ব্যাপারটা ভিউজ কেন্দ্রিক হয়ে যাওয়াটা আমাদের নিজেদের জন্যই কি ক্ষতি হচ্ছে? এটা আমার আপনার জন্য ক্ষতি হচ্ছে, বাট যিনি বিজনেস করছেন তার জন্য তার ক্ষতি কি খারাপ, সে তো তার কাছে ব্যাপারটা বিজনেস, আমাদের কাছে ব্যাপারটা আর্ট। এখন আপনি সত্যি কথা বলতে কি, মানে আমি অনেস্টলি বলি, এটা আমার একটা অনেস্ট অপিনিয়ন, আপনি যদি আর্ট করতে চান তাহলে নাটক ইজ নট দ্য প্লেস। আই এগ্রি। কারণ হচ্ছে ভাই, এখানে প্রোডিউসার যে আপনাকে আপনার পেছনে ইনভেস্ট করছে, সে তো একটা প্ল্যান নিয়ে ইনভেস্ট করছে। হ্যাঁ, তার একটা প্ল্যান আছে, সে আপনার এই গল্পের কারণে, এই গল্প থেকে অমুক আপনার অমুক স্পন্সরের কাছে এত টাকা পাবে, এই নাটকটা ইউটিউবে এত ভিউজেস হবে, এখানে সে ফর এক্সাম্পল সে 10 লাখ টাকা ইনভেস্ট করলো, টোটাল মিলে সে দেখতে পেলো যে মোটামুটি 2 মাসের মধ্যে সে 20 লাখ টাকা উঠে আনতে পারবে বা 3 মাসে উঠে আনতে পারবে, তার ROI-টা চলে আসছে 2 মাসের মধ্যে, তার একটা প্ল্যান সেট করা থাকে। হ্যাঁ, সো এখানে আসলে যদি খুব আর্ট করতে যাই, তাহলে সেটা ভুল হবে। আর্টের চাইতে এখানে বিজনেসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা ভালো গল্প হোক, সেটা কমেডি গল্প হোক, সেটা সস্তা গল্প হোক, এখানে ভিউজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আমার কাছে এই জন্য আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমি একটু আর্ট করতে চাই, সো আই শুড লিভ নাটক। আমি সিনেমা করি না, আসলে আর্টের জন্য একটা ডিফারেন্ট। হ্যাঁ, এখন দেখা গেছে নাটকটার ব্যাপারটা এরকম সাইকেল সেম হয়ে গেছে যে হচ্ছে এখন না, এখানে আসলে কাউকে দোষ দেওয়ার কিছু নেই। পুরো বিষয়টাই এখন যে বিজনেস করতে চায় তাকে তো আপনি বিজনেস করতে নিষেধ করতে পারবেন না। হ্যাঁ, দিস ইজ হিজ, মানে কি বলবো, তার ডিসিশন সেটা। আচ্ছা, আমি হচ্ছে একটা ডিফারেন্ট কোয়েশ্চেন করে তারপর হচ্ছে আমরা ভয়াল নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে আপনারা অ্যানিমে দেখেন কিনা? আপনার মানে কোনো ফেভারিট অ্যানিমে? ডেথ নোট। আমার যদিও মানে টপ ফেভারিট, বাট আমার এটা টপ ফেভারিটের একটা, আমি বলবো টপ ফেভারিটের একটা। এখন মানে নেটফ্লিক্স হাতে আসার পর প্রচুর দেখা হয়। হ্যাঁ, নেটফ্লিক্সটা আমাদের জন্য অনেক একটা ব্লেসিং আমাদের জন্য, রাইট? ওকে, এবার হচ্ছে আমরা ভয়াল নিয়ে হচ্ছে আমরা একটু কথাবার্তা বলি, যে হচ্ছে মুভিটার স্টোরি নিয়ে আমরা অলরেডি কথা বলে ফেলেছি, যে হচ্ছে থ্রিলার বেস একটা ইনসিডেন্ট উপর বেস করে। তো মুভিটা রিলিজ পাচ্ছে হচ্ছে আই থিঙ্ক 29 নভেম্বর। জি হ্যাঁ। ওকে, সো দর্শকদের প্রতি আপনাদের যদি কোনো কথা থাকে, যে কেন একজন দর্শক, আমি ধরেন আমি একজন অডিয়েন্স নর্মাল, আমি কেন এই মুভিটা দেখবো? সিনিয়র ফার্স্ট। ফার্স্ট অফ অল অডিয়েন্স এই মুভিটা দেখবে এই কারণে, বিকজ এখানে হচ্ছে একদম ফ্রেশ একটা কাপল কাজ করতেছে, পুরো বিদেশি কাপল। এবং আমি একটা জিনিস বলতে চাই, এই সিনেমায় আমরা অতি রঞ্জিত কিছু করি নাই।
আমরা জাস্ট ক্যারেক্টার প্লে করছি সবাই। আমাদের কথা হচ্ছিল এই ব্যাপারটা নিয়ে, জাস্ট হচ্ছে একটা রোমান্টিক গান একদম অতিরঞ্জিত কিছু করিনি। গল্পের প্রয়োজনে এই সিনেমায় একটা রোমান্টিক গান আছে, গল্পের প্রয়োজনে এই সিনেমায় একটা লাইক আইটেম সঙের মতো খুব একটা গান আছে। এই দুইটা গান এবং প্রত্যেকটা ক্যারেক্টার জাস্ট ক্যারেক্টার প্লে করেছে। এখানে কেউ হিরো না, কেউ হিরোইন না, জাস্ট আপনার কাছে মনে হবে যে একটা গল্পের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। আমরা এখানে খুব শো অফ করার কোনো চেষ্টা করিনি, একটা গল্প খুব ফ্ললেসলি বলার চেষ্টা করেছি একদম শেষ সিকোয়েন্সেস পর্যন্ত। সো আমার কাছে মনে হয় যে এটা বাংলা সিনেমার জন্য এটা একটা ডিফারেন্ট ওয়ে অফ স্টোরি টেলিং মানুষ দেখতে পারবে, যেটা মানুষকে কানেক্ট করবে। আচ্ছা না, ইজিলি ডাইজেস্টেবল একটা গল্প, যেটা মানুষ সিনেমা হলে গিয়ে ইন্টারেস্টিং ওয়েতে এনজয়ও করতে পারবে এবং একটা ভাবনা নিয়ে বেরোতে পারবে। মানে এটাতে লেম কিছু মানুষ দেখবে না, খুবই অপ্রাসঙ্গিক কিছু দেখবে না, খুব সিরিয়াস একটা গল্প দেখবে। মানুষ কখনো কান্না করবে, কখনো হাসবে, কখনো রোমান্সে হারাই যাবে, কিন্তু অলথ্রো মানুষকে আমরা একটা ঘোরের মধ্যে রাখার চেষ্টা করেছি এই গল্পে। এটাই আমরা এখানে সত্যি কথা, গল্পকেই যদি বলি তাহলে বলবো গল্প ইজ দ্য হিরো। আয়েশা কিছু বলো? আমার প্রতি কোনো কোয়েশ্চেন আছে কিনা আপনাদের? অবশ্যই। আচ্ছা, আমি আগে আমার পরিচয় দিই ছোট করে। হ্যাঁ প্লিজ। আচ্ছা, আমি তেমন পরিচয় দেওয়ার কিছু নাই, আমি সোশ্যাল মিডিয়ায় একটু অ্যাক্টিভ থাকি, আমার বাধ্য হয়ে থাকতে। ওই যে ভাইয়া যে একটু আগে বলছে যে রেগুলার না থাকলে রিচ ডাউন হয়ে যায়, সো এই আর কি। তারপর মাঝে মধ্যে মুভি রিভিউ করি এই। আচ্ছা, মুভি রিভিউ করার প্ল্যানটা কোথা থেকে? And you are so successful on it. সাকসেসফুল কিনা আমি জানি না, বাট হচ্ছে ছোটবেলা থেকে প্রচুর মুভি দেখছি। ইভেন ইউনিভার্সিটিতে যখন ছিলাম প্রচুর মুভি দেখা হয়েছে। এই যে আমি একটু আগে সিজিপির কথা হচ্ছিল না, আপনি বলছিলাম সিজিপি ডাউন হয়েছে, মুভি নিয়ে কথা বলার জন্য না, মুভি দেখার জন্য। আচ্ছা, সো আমি দেখা গেছে এত পরিমাণ মুভি কনজিউম করছি, দেখা গেছে আমার মাথার মধ্যে না অলওয়েজ ঘুরে যে এই মুভিটা নিয়ে একটু কথা বলতে পারলে ভালো লাগতো, কিন্তু কথা বলার মানুষ তো নাই। দেখা গেছে যে আমি যে I would love to listen and learn from you. No, I'm serious. মানে যখন আমি সোশ্যাল মিডিয়াতে ছিলাম না, তখন তো কেউ ছিল না কথা বলার মতো। দেখা গেছে যে আমার আশেপাশের সবাই দেখা গেছে পড়াশোনা নিয়ে ব্যস্ত, অথবা কেউ টিউশনি নিয়ে ব্যস্ত, যে যার কাজে ব্যস্ত। সো আমি কথা বলার মানুষ পাচ্ছিলাম না। সো আমি ভাবলাম ওয়াই নট সোশ্যাল মিডিয়া, আমি সোশ্যাল মিডিয়াতে কথা বলা স্টার্ট করি। একটা র্যান্ডম আমার কোনো একটা মুভি ভালো লাগছে বা ভালো লাগে নাই, ওটা নিয়ে আমি কথা বলি। সো দেখা গেছে আমার সাথে মানুষ অনেক শুরুর দিকে কানেক্ট করা স্টার্ট করলো, যে হচ্ছে আচ্ছা আপনার যে চিন্তা আমাদেরও তো সেম চিন্তা, তারা অ্যাপ্রিসিয়েট করা শুরু করলো। কেউ আবার হচ্ছে তাদের সাথে চিন্তা মেলে নাই, সেটাও বললো যে ভাই আপনার চিন্তার আমাদের চিন্তা মেলে নাই। সো এই কোন দেশের ফিল্ম আপনার বেশি ভালো লাগে? আমি যেমন সাউথের অন্ধভক্ত, আপনার কোন দেশের সিনেমা ভালো লাগে? আমি হচ্ছে মানে সাউথের মুভি একটা সময় প্রচুর আমার দেখা হইতো, বাট একটা পর্যায়ে পরে আমি একটু কমায় ফেলছি। আমার হলিউড মুভিটা একটু দেখা হয় বেশি আর কি, আমেরিকান বেস। এখন হলিউড আপনার ভালো লাগে? হ্যাঁ। রিজন? ওখানে তো মানে অনেক কিছুই তো আনরিয়ালিস্টিক, বা আমাদের দেশের যে কালচার ওটার সাথে মিলে না। দেন এটাই তো প্রবলেম, আমার ওই আনরিয়ালিস্টিক ব্যাপারগুলোই ভালো লাগে। ওই যে তখন বলছিলাম না যে আমার হচ্ছে টাইম ট্রাভেল, উদ্ভট টাইপ স্টাফ, যে হচ্ছে যত টাইম ট্রাভেল তো আনরিয়ালিস্টিক কিছু না, মানে ওটা তো বিজ্ঞান তো একটা ব্যাখ্যা দেয়। তারপর যেহেতু এখন তো আমি কি বলে রিয়েল লাইফে তো দেখতেছি না ওইটা, সো ওই হিসেবে আনরিয়ালিস্টিক বলতে পারি। বা হচ্ছে সায়েন্স ফিকশন টাইপের মুভি, বা যত উইয়ার্ড হবে। একটা সিরিজ আছে হচ্ছে নেটফ্লিক্সের ডার্ক, ওটা হচ্ছে টাইম ট্রাভেল বেস, পাশাপাশি উইয়ার্ড। সো আমার যত আমাকে উইয়ার্ড জিনিস দিতে পারবে, একটা পর্যায়ে আমার এমন অবস্থা হয়েছে যে মানে যত উইয়ার্ড দিতে পারবে তত আমার ভালো লাগে। ইয়েস আপনার সাথে আমার এই জায়গায় মিল আছে প্রচুর। এখন আর নরমাল জিনিস ভালো লাগে না, রোমান্স তো ভালোই লাগে না, আই ডোন্ট নো হোয়াই। ওকে, সো সেক্ষেত্রে আমার কাছে কোনো কোয়েশ্চেন আপনাদের? আমি তো আচ্ছা ফাইন সে যদি অ্যাক্টিং করার সুযোগ পান, then what will you do? প্ল্যান হচ্ছে ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল ডিরেক্টর হওয়ার। আচ্ছা, সো আমার মাথায় অসংখ্য গল্প ঘুরপাক করে, যেটা আমি একটু আগে মনে হয় বলছিলাম আমরা ব্রেকে, যে হচ্ছে আমার মাথায় গল্প আছে, বাট আমি যদি ওই গল্পটা নিয়ে কিছু একটা বানাইতে চাই, সে মুভি হোক বা না হোক, বা ধর কথা নাটক বানাইতে চাই, সো আমি যদি কাউকে অ্যাপ্রোচ করি, কোনো একজন প্রডিউসারকে, সো দেখা গেছে উনি আমাকে বলবে যে তুমি একটা স্ক্রিপ্ট নিয়ে আসো, বাট আমার স্ক্রিপ্ট লিখতে ভালো লাগে না, গল্প ঘোরে মাথায়, কিন্তু স্ক্রিপ্ট লিখতে ভালো লাগে না। সো এই ক্ষেত্রে আর কি, মানে যদি ক্যামেরার পিছনে কাজ করতে পারি সেটা আমার ইচ্ছা আছে, বাট সামনে মনে হয় না করবো। ফেভারিট ডিরেক্টর কে বাংলাদেশের মধ্যে? বাংলাদেশ এটা না বলি স্পেসিফিক, কারণ হচ্ছে একজন নাম বলে চাকরি পাবেন না। ওকে, আচ্ছা তাহলে যেহেতু আপনি ছোটবেলার থেকে প্রচুর কন্টেন্ট দেখেন, এখন তো যেহেতু কন্টেন্টের ভাগ হয়ে গেছে যে উই হ্যাভ ওয়েব ফিল্ম, উই হ্যাভ ওয়েব সিরিজ অর ফুল লেংথ ফিল্ম,
সো আপনার কাছে কোনটা দেখতে বেশি ভালো লাগে, সিরিজ অর ফিল্ম? সেটা তো আছে। হোয়াট ইউ থিঙ্ক যে আপনি এতক্ষণ আমাদেরকে যে কোয়েশ্চেনটা করলেন, সে সার্বিকভাবে ওটিটি বলেন, সিনেমা বলেন, মানে এগুলো এখন কোন জায়গায় আছে এবং কি হলে আরো একটু বেটার হইতে পারে বা হতে পারতো এই জিনিসগুলা? আমি মনে করি যে হচ্ছে আমাদের ওটিটিটা যদি হচ্ছে একটু রেগুলার বেসিসে কন্টেন্ট আসে তাহলে হচ্ছে খুব ভালো একটা দিকে যেতে পারে হয়তো বা। আর সিনেমা সেম যে হচ্ছে যে সাইকেলটা খুব সুন্দর শুরু হয়ে গেছিলো, সেটা হচ্ছে মাঝখানে ভালো ভালো মুভি আসছে একের পরে। আই হোপ যে হচ্ছে এই যে একটা ব্রেক গেছে যদি হচ্ছে বাংলা মুভির, তার এই ব্রেকটার পর আই হোপ যে আবার যদি হচ্ছে চালু হয় আগের, আর দর্শক কিন্তু আস্তে আস্তে আবার হচ্ছে আসা স্টার্ট করছে সিনেমা হলে। মাঝখানে কিন্তু একদম অফ। আমার প্রতি কোনো কোয়েশ্চেন না, দ্য শো ইজ নট অ্যাবাউট ইউ, দ্যাটস ওয়াই আমি ছেড়ে দিচ্ছি, না হলে আমার সাথে আপনাকে কখনো ইনভাইট করলে আমি অনেক কোয়েশ্চেন নিয়ে বসবো। হোপ করছি যে মুভিটা খুব ভালো হবে, দেখবো, দেখা যাক কি হয়। আর হচ্ছে আমরা আমার রিভিউর অপেক্ষায় থাকবো আপনার থেকে। রিভিউ আমি শিওর না, আমি রিভিউয়ের পরিমাণ এখন অনেক কমায় ফেলছি। আমাদেরটা জন্য করতে হবে, আগের মতো না। এখন দেখবো, আমি দেখবো আপনার অবজারভেশন পাওয়ার কতখানি খুঁটিয়ে দেখেন। এখন ব্যাপার হচ্ছে যে এই মুভিতে রিভিউ বলছে, এই যে আমরা দেখতে পাচ্ছি আয়শা খানটা হাসলো, হাসি ভালো লাগলো, খারাপ না, ভালোই। দ্য থিং ইজ হচ্ছে যেহেতু এই ভেরি ন্যাচারাল আপনার সাথে কথা বলছি, সো এই মুভিটার রিভিউ দিতে গেলে সো দেখা গেছে যে আমি কি বায়াসড হয়ে যাই কিনা এই চিন্তা করে হচ্ছে আমি রিভিউ দিতে পারবো কিনা। না না, একদম নিরপেক্ষ জায়গা থেকে বিষয়ই না, এটা তো একটা আলাদা শো, রাইট। এন্ড এখানে তো আজকে ইরফান সাজ্জাদ আর আয়েশা বসেছেন, কিন্তু পর্দায় তো আপনি দেখতে পারবেন সুজন আর বকুলকে। সো আপনি সুজন আর বকুলের ব্যাপারে লিখবেন। আমরা এটা জানতে বেশি আগ্রহী। এটা আপনি বলছিলেন না যে দর্শকদেরকে বলতে, সো আমাদের কাছে আপনিও দর্শক। আমরা দুজন যখন দেখতে বসবো হলে তখন আমরাও দর্শক, সুজন আর বকুলের পয়েন্ট অফ ভিউ থেকে আমরাও তখন দর্শক হয়ে যাব। সো ওখান থেকে আসলে আমাদের এই জাজমেন্টটা লাগবে যে তাদের কাছে সুজনকে কতটা রিয়ালিস্টিক মনে হয়েছে, বকুলকে কতটা রিয়ালিস্টিক মনে হয়েছে, পুরো গল্পটাকে কতটা রিয়ালিস্টিক মনে হয়েছে, ভালো লাগা কি খারাপ লাগা কি। কারণ আমরা তো চাই যে এই নির্মাতা বা নতুন নির্মাতা ইন্ডাস্ট্রিতে আসুক, আমরাও নিজেরা চাই কাজ করতে আরো। একটা সিনেমাতে অনেকগুলো ফ্লস থাকবে, হ্যাঁ, সো ওগুলো কাটিয়ে যেতে উঠতে পারি আমরা। এই লার্নিং গুলা খুব জরুরি প্রত্যেকটা সিনেমার। কোনো সিনেমাতেও আসলে ভুলকে বাদ দিয়ে না, ইভেন বলিউডের সিনেমা বলেন বা হলিউডের সিনেমা বলেন, হ্যাঁ দেখা গেল হলিউডে খুব ভালো একটা সিনেমা কিন্তু এত বাজে স্ক্রিন প্লে ভালো লাগলো না, বলিউডের এত ভালো একটা সিনেমা এত বাজে স্ক্রিন প্লে ভালো লাগলো না, হতেই পারে। সো এইগুলো নিয়ে আলোচনা হতেই পারে, এটা কোনো বিষয়ই না, আলোচনা সমালোচনা দুটোই হতে পারে, রাইট। ওকে ভাই, আমরা আচ্ছা আমি শেষ করে দেওয়ার আগে আমার একটা কোয়েশ্চেন, যদিও শুরুর দিকে আমার মনে ছিল না, সেটা হচ্ছে এই মুভির বেশ কয়েকটা জায়গায় লেখা হচ্ছিল যে অ্যাডাল্ট মুভি এটা। সো এই ব্যাপারটা একটু দর্শককে ক্লিয়ার করা যে আসলে অ্যাডাল্ট মুভি বলতে আসলে বিষয়টা কি। বিষয়টা হচ্ছে অনেকেই কনফিউজড। হ্যাঁ, যেহেতু বাংলাদেশে এই প্রথমবারের মতো সেন্সর সার্টিফিকেশন বোর্ড বসছেন, তাদের দেখা প্রথম সিনেমাই হচ্ছে ভয়াল, বোর্ডটা গঠন হওয়ার পরে। সো ওনারা আমাদের সিনেমাটাকে একটা গ্রেড দেয়, গ্রেডটা হচ্ছে এ গ্রেড, যেটাকে বলা হচ্ছে 18+। হ্যাঁ, জাস্ট একটা গ্রেড দিয়ে দেওয়া যে ওকে ফাইন, এখানে কিছু এমন কিছু জিনিসপত্র আছে যেটা হচ্ছে যারা 18 বছরের নিচে তারা যাতে একটু অ্যাওয়ারনেস নিয়ে দেখে, ফ্যামিলিকে জাস্ট বলে দেওয়া। এখন যেটা হয় আমাদের সাংবাদিক ভাইরা যেটা হয়, এটাকে 18+ মুভি, 18+ মুভি, আর নর্মালি আমরা 18+ মুভি বলতে তো অন্য কিছু বুঝি, এটাকে তারা হাইলাইট করে আর কি। সো যেটা আসলে মোটো ওরকম কিছু না, কারণ একটা গল্পে অনেক কিছু ভ্যারি করে, সে ভায়োলেন্স, ডোমেস্টিক ভায়োলেন্স থাকতে পারে, ল্যাঙ্গুয়েজেসগুলো একটু ফলস থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, যে কারণে এটাকে 18+ গ্রেড দেওয়া হয়। মানে এই ব্যাপারগুলো হয়তো এই ব্যাপারটা হয়তো সামনে আরো অনেক মুভিতেই আমরা পাবো। ব্যাপারটা জাস্ট চালু হয়েছে, ইভেন তো ভাইয়া জাস্ট গ্রেড সিস্টেম। হ্যাঁ, আই এম সরি টু ইন্টারাপ্ট ইউ, আমাদের এই বছরেও আমি নাম নিব না, বাট এই বছরেও খুব আলোচিত একটা মুভি ছিল, যে দুইটা মুভির কথা আমি বলবো, যে ওখানে হল থেকে দর্শকরা বের হয়ে আসার পর কিছু কিছু দর্শক বলছিলেন যে আমরা যদি জানতাম যে এই ধরনের কোনো সিন আছে বা এই ধরনের কোনো সিচুয়েশন আমরা পর্দায় দেখতে পারবো তাহলে বাচ্চাকে সাথে আনতাম না। সো এখন যেটা হবে, হ্যাঁ এখন যেহেতু দেয়া আছে 18+, সো তাতে হবে কি যে প্যারেন্টসরাও সতর্ক থাকবে এবং তারা নিজ দায়িত্বে তাদের বাচ্চাদেরকে নিয়ে যাবেন। অথবা আরেকটা ঘটনা ঘটতে পারে যে তারা নিজেরা হলে যে দেখলেন, তাদের কাছে মনে হলো যে হ্যাঁ এটা ঠিকঠাক আছে, তখন তারা তাদের বাচ্চাদেরকেও পারমিশনটা দিয়ে দিলেন, এটা হতে পারে। সো এই জিনিসটা হওয়াতে আমি বলবো আরো ভালো হয়েছে। আমাদেরটার ক্ষেত্রে সামাজিক, হ্যাঁ মানে আমাকে যদি পার্সোনালি জিজ্ঞাসা করা হয় তাহলে আমি নিজেও এটা নিয়ে একটু বদার্ড ছিলাম, এবং আমি একটা টাইমে বাধ্য হয়ে একটু বলি যে যেই আমাকে ক্লিপসগুলো শেয়ার করছিলাম আমি তাদের সবাইকেই বলছিলাম যে ভাইয়া আপনাদের বারবার 18+, প্রাপ্ত বয়স্ক এই শব্দগুলোর আড়ালে না আমাদের ভয়ালের যে অ্যাকচুয়াল কন্টেন্ট, যেটার উপর বেস করে পুরো গল্পটা এগিয়ে গেছে, চরিত্রগুলো কথা বলছে, হাঁটাচলা করছে, এই জিনিসগুলো না সব ঢাকা পড়ে যাচ্ছে। ডোন্ট ডু দ্যাট। আপনারা 18+ বা প্রাপ্তবয়স্ক এই শব্দগুলোকে সরিয়ে দিয়ে আপনারা ভয়াল নিয়ে কথা বলুন। সো আই হোপ
যে দর্শকরা যখন হলে যেয়ে দেখবেন তাদের কাছে হয়তোবা ভালো লাগবে, এবং আমরা যে মেসেজগুলো দিতে চেয়েছি বা যে চিত্রটা, সমাজের যে অংশের চিত্র আমরা তুলে ধরতে চেয়েছি, সেটা তাদের চোখেও ধরা দিবে। আমি জাস্ট হচ্ছে ব্যাপারটাকে আমি সামারাইজ করে 1-2 লাইনে আমি বলে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে এরকম যে আগে তো গ্রেড সিস্টেম ছিল না। আমি এই ব্যাপারটা নিয়ে আমি নিজেও কথা বলছি বেশ কয়েকটা ভিডিওতে আমার, যে হচ্ছে বাংলাদেশে একটা গ্রেড সিস্টেম থাকলে তো অডিয়েন্সটা আগে থেকেই হচ্ছে বুঝে শুনে তারপর হচ্ছে সিনেমা হল দেখতে যেতে পারতো। সো এই ব্যাপারটাই হচ্ছে এই নতুন বাংলাদেশে হচ্ছে এই গ্রেড সিস্টেম চালু হয়েছে, এবং সেই গ্রেড সিস্টেমের প্রথম মুভি হচ্ছে ভয়াল। সো এই জন্যই মানুষ এখনো বুঝতেছে না যে ব্যাপারটা কি। আরও যখন সামনে মুভি আসবে অনেকগুলা, তখন হচ্ছে ব্যাপারটা নর্মালাইজ হবে। সো কথা বলে ভালো লাগলো আয়শা আপু এন্ড ইরফান সাদ্দাত ভাইয়া, আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন and best wishes to your new show মাসুমস পডকাস্ট। এবং এই পডকাস্টের অন্য একটা আবার পরবর্তীতে আবার আমরা কথা বলবো, তখন হচ্ছে এই কথাটা আবার আসবে যে প্রথম এপিসোডটা হচ্ছে আমরা এইভাবে করা হয়েছে, ভয়াল দিয়ে স্টার্ট হয়েছে। Thank you so much. And আমাদের সিনেমার জন্য ডেফিনেটলি অনেক অনেক ভালোবাসা চাই, এবং পুরো টিমকে সিনেমা দেখার দাওয়াত রইল। হ্যাঁ, শিওর।